বক্স অফিসে 30 পার, দেব শুভশ্রী বারবার, বক্স অফিসে 30 পার। আরো একটা কথা মনে আছে, অনেক পুরনো আমাদের ছোটবেলার সিনেমা আমরা একটা স্লোগান দিতাম যে হলে হলে হাউসফুল, দেব শুভশ্রী বিউটিফুল। মনে আছে? হয়ে যাবে, হলে হলে হাউসফুল, হলে হলে হাউসফুল, হলে হলে হাউসফুল। হচ্ছে না শিলিগুড়িতে নজরুলপন্থের বাইরে পেতাম দেবের কাছ থেকে। এবং ইন্টারেস্টিংলি দেবের কাছ থেকে যদি টেক্সট আসতো, হয়তো একদিন আগে অথবা একদিন পরে শুভশ্রীর একটা টেক্সট আসতো। এটা কি কানেকশন আমি জানি না, ঠিক আছে? এইটা আচ্ছা, কৌশিকদার কাছেও যেত একই সময়। কৌশিকদা মিস করে গেল, এগুলো আমরা তো ট্রিভিয়াতে থেকে যাবে। এই যে কসমিক কানেকশন, এটা থেকেই হয়তো ধূমকেতুর জন্ম হয় কসমিক ওয়ার্ল্ডে। আর একটা কথা লাস্ট বলছি, যে আমাদের এই 10 বছর আটকে থাকার অনেক যন্ত্রণা তো আমরা সহ্য করেছি, আমাদের সাথে যন্ত্রণাটা আরো কয়েকজন সহ্য করেছে। এটা হচ্ছে দেবের পরিবার, শুভশ্রীর পরিবার, আমার পরিবার, কৌশিকদার পরিবার। কৌশিকদার মাতৃবিয়োগ হয়েছে, মা মারা গেছেন, তার ফেসবুক পোস্টে এসে লোকে লিখেছে যে ধূমকেতু কবে রিলিজ হবে। আমার ভালো দিন খারাপ দিন, আমার ফেসবুক পোস্ট সব জায়গাতে ধূমকেতু কবে রিলিজ হবে, এটা বিরাট প্রশ্ন ছিল। তাই আজকে দেবের বাবা এখানে আছেন, তিনি আমার এই ছবির প্রযোজকও, দেবের পরিবারও এখানে আছেন। কাকু সবসময় আমাদেরকে সাহস জুগিয়েছেন। আমার মা আছেন, আমার দিদি আছেন, আমার দাদা বৌদি আছেন, সবাই আছেন। দেবু আঙ্কেল মানে শুভর বাবা, তিনি আসেননি আজকে, তিনিও অনেক আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। এই প্রত্যেকটা মানুষের যন্ত্রণা 10 বছরের একবার আমরা যদি আজকে না বলতাম, তাহলে কিছুটা অসম্পূর্ণ থেকে যেত। কিন্তু যেটা মিস করবো এবার, ওই কবে ছবিটা রিলিজ হবে তুমি চিন্তা করো না, দেব শুভশ্রীর টেক্সট, সেটা হয়তো এবার পরবর্তী ছবির জন্য আসবে, আমার জানা নেই। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবে। জিজ্ঞেস করবো আমি কেন লাস্টে? না, সবার আগে রানা তোমাকেই বলতে হবে, কারণ প্রশ্নটা আমার কাছে উড়ে উড়ে চলে এসেছে, তোমাকে সবাই জিজ্ঞেস করতে বলেছে। এই যে ধূমকেতু 10 বছর আগে তোমরা তৈরি করার জন্য সবাই মিলে হাতে হাত মিলিয়েছিলে, সেটা 10 বছর পর আজকে আমাদের সবার সামনে আসছে, আমরা সবাই দেখতে পাবো, আমরা সাক্ষী হবো এত বড় একটা সিনেমার। একসাথে মেগাস্টার এবং লেডি সুপারস্টারকে আমরা দেখতে পাবো। এর জন্য কি কি হার্ডলস তোমাকে অতিক্রম করতে হয়েছে, কি কেমন ভাবে কত স্ট্রাগল করতে হয়েছে এটার জন্য, রিলিজ করার জন্য? প্রথম 3টে বলো। হ্যাঁ, আমার কাছে হার্ডলস শুধুমাত্র এই ছবি নয়, যে কোনো সিনেমাতেই হার্ডলস আছে। এটা কৌশিকদা আরো ভালো বলতে পারবে, আইডিয়া এখন পরিচালনা করছে, আইডিয়াও জানে। যে কোনো ছবিতেই হার্ডলস আছে, কিন্তু একটা সিনেমা তৈরি করার হার্ডলস থাকে, সিনেমা রিলিজ করার হার্ডলটা অতটা নয় যতটা ধূমকেতুর ক্ষেত্রে হয়েছে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, যে ছবিটা হয়তো ধূমকেতু বলেই, ধূমকেতুর মতো এত পরে আসছে, এত বছর সময় লেগেছে। আর এই এত বছর সময় লেগেছে বলেই হয়তো এত মানুষ এই ছবিটা দেখতে চাইছে, এবং এত বছর পরে এমন দুজনকে দেখতে চাইছে, এমন একজন পরিচালকের সঙ্গে, এমন দুজন সঙ্গীত পরিচালকের সঙ্গে। এখানে সবাই আছে, মানে আমাদের নক্ষত্রের শাড়ি। আমি শুধু ছবিটা হয়তো প্রথমে ভেবেছিলাম, কিন্তু পুরোটাই কৃতিত্ব কৌশিকদার। কৌশিক গাঙ্গুলি ছবিটা লিখেছে, ছবিটা পরিচালনা করেছে, ছবিটা শেষ করেছে, গানগুলো ইন্দ্রদীপ দা এবং অনুপম মিলে করেছে, এবং সবশেষে আমাদের দেব এবং শুভশ্রী তাদের নিয়ে যে ছবি করা, সেইটাও আমাদের আমার কাছে একটা সৌভাগ্য। কৌশিকদার সঙ্গে কাজ করাও আমার সৌভাগ্য। এই হার্ডেলসের কথাটা এখন আর মনে রাখছি না। আজকে আমরা হার্ডেলস পার হয়ে এসেছি। 14 তারিখ হলে যদি সবাইকে দেখতে পাই, তাহলে বুঝতে পারবো কোনো হার্ডেলস, কোনো বাধা নাই। সব বাধা শেষ করে আমরা সিনেমা হলে হই হই করে সিনেমা দেখতে যাব, সেটাই আমাদের সমস্ত বাধা, সমস্ত হার্ডেলসের একটাই উত্তর। সত্যি ধূমকেতু রিলিজ হচ্ছে ভাবাই যাচ্ছে না। 10 বছর আগে যখন এই গানগুলো নিয়ে কাজ হচ্ছিল, তোমরা কি জানো যে এই গানগুলো আমার হার্ড ডিস্কে পড়েছিল? এবং আমি যে স্টুডিওতে রেকর্ড করতাম, সেই স্টুডিওটা বন্ধ হয়ে গেছে। আমি ভয় পেয়েছিলাম যে গানগুলো বোধহয় হারিয়ে গিয়েছে, এবং এই গানগুলো আর কোনোদিন কোনো মানুষ শুনতে পাবে না। দুঃখে থাকতাম, রানাদাকে বলতাম, কৌশিকদাকে বলতাম, দেব মাঝে মাঝে ফোন করতো। কিন্তু সেই দিন আজকে এলো, যেদিন ধূমকেতু মুক্তি পেতে চলেছে, এবং সেই গানগুলো এত কাছের, এই গানগুলো যে সেগুলো মানুষের কাছে পৌঁছাতে পেরে, এবং মানুষ যখন সেটাকে
সেগুলো শুনছে, তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে, এত ভালো লাগছে বোঝাতে পারবো না। এবং এই গানে গানে যখন রেকর্ড করেছিলাম, তোমরা শুনেছো অরিজিৎ আর শ্রেয়ার কণ্ঠে, ওদের বয়স 10 বছর কম ছিল। অরিজিতের গলা, শ্রেয়ার গলা এখন অনেকটা আলাদা হয়তো, কিন্তু সেইটা রেকর্ডেড ছিল এবং সেইটাই আমরা মানুষকে শোনাতে পেরেছি। ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবং যেটা আশ্চর্য লেগেছে, তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো এই গানগুলোকে, আমি ব্যক্তিগতভাবে কিন্তু এতটাও আশা করিনি। তোমরা সেই আশাটা অনেক দূর নিয়ে গেছো। একটা জোরে হাততালি হতে পারে তোমাদের জন্য। সেই গানে গানে রইলো। এবং তাছাড়াও আরো 3টে গান তৈরি হয়ে পড়েছিল সেই সময়। একটা গানের নাম মা, তোমরা শুনেছ? মা তৈরি হয়ে পড়েছিল, সেটা এই কিছুদিন আগে মুক্তি পেয়েছে। এছাড়া আরেকটি গান তৈরি হয়ে পড়েছিল, যেটা এখনো রিলিজ করেনি, হয়তো আগামী সপ্তাহে কৌশিক দা রানা বলতে পারবে যে কবে রিলিজ করবে। তবে এই ছবিতে আরেকটি গানের প্রয়োজন ছিল, যেটা কৌশিক দা আমাকে বহুদিন আগে বলেছিল। যেহেতু ছবিটার কাজ আটকে গেছিল, তাই সেই গানটা তখন তৈরি হয়নি, তৈরি হয়েছে 2025-এ। এবং সেই গানটার নাম হবে না দেখা। তোমরা শুনেছো হবে না দেখা? থ্যাংক ইউ সো মাচ। ঈশানের গলায় এটা তোমরা শুনেছো। এই গানটা কিন্তু একদম নতুন তৈরি করা। সুতরাং পুরনো নতুন মিলিয়ে ধূমকেতুর অ্যালবাম। এবং আমার ভাগ্য যে হার্ড ডিস্কটা হারিয়ে যায়নি এবং হার্ড ডিস্কের গানগুলো হারিয়ে যায়নি, তাই সেই ফ্লেভারটা তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অন্য ছবির চেয়ে এই ছবিটা তোমার কাছে স্পেশাল। এটা কেন একটু বেশি স্পেশাল তোমার কাছে? ডেফিনেটলি সব ছবি স্পেশাল হয় এবং তার পিছনে পুরো টিমের পরিশ্রম থাকে। রানা সরকারের অদম্য ইচ্ছে এবং সাহস সেই সময় দাঁড়িয়ে এরকম একটা ছবি করতে যাওয়া, এবং ছবিটা মোটেই খুব সহজ ছিল না। এখানে বা উত্তরাখণ্ডের নারকান্ডায় শুটিং করা, ওই বরফের মধ্যে অসম্ভব ঠান্ডায়, তাছাড়া নৈনিতাল, সিমলা এবং কলকাতাতে খুব ব্যয় সাপেক্ষ সেট তৈরি করে ছবিটা শুটিং হয়েছিল। আমার খালি মনে হচ্ছিল যে আমি তো এক ধরনের ছবি বানাই, আমাকে ভরসা করে কেন এত টাকা খরচা করছে। আমার তখন মনে হয়েছিল। এই ছবিতে যোগ দিল আমাদের সঙ্গীত পরিচালক হিসেবে অনুপম রায়, আবহ সঙ্গীতের দায়িত্ব এলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তাদের সব সেরারা আমাদের সঙ্গে থাকলেন, প্রত্যেকে নিজেদেরকে উজাড় করে দিলেন। এবং আমাদের যে টিম, যারা পরিচালক টিম, ক্যামেরা, মেকআপ, সবাই নিজেদেরকে উজাড় করে দিলেন। ধূমকেতুর সাথে অন্য ছবি মেলালে চলবে না, কারণ এরকম ঘটনা সাধারণত হয় না। যে বাচ্চাটা খুব অসুবিধে করে পড়াশোনা শিখে, নানান বাধা পেরিয়ে, তারপরে সে যখন ফার্স্ট হয়, সে যখন রেজাল্ট ভালো করে এবং বাবা মার কাছে এসে প্রোগ্রেস রিপোর্টটা দেখায়, সেই আবেগ আলাদা অন্যান্য বাচ্চাদের থেকে। বাবা মার কাছে সেই আবেগটা থাকলে আমাদের সন্তানের মতো আমরা যারা যারা ব্যাকস্টেজে তৈরি করেছি, প্রতিটি কলা কৌশলী থেকে প্রত্যেকে এই 10 বছর ধরে আমাদের বিভিন্ন ইমোশনাল মুহূর্তে, পারিবারিক মুহূর্তে, আনন্দের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় লোকে জিজ্ঞেস করেছেন ধূমকেতু কবে আসবে, কারণ তারা সে আবেগ চেপে রাখতে পারেননি। এটা কম কথা নয়। আপনাদের আমি এইটুকুনি কথা দিতে পারি এই পুরো টিমের তরফ থেকে, আপনারা নিশ্চয়ই দেব শুভশ্রীর অনেক ছবি দেখেছেন, আপনারা এত বড় ফ্যান তাদের, এবং তাদের ওই সময়ের প্রেজেন্সের জন্য আজকে এত মানুষ এখনো আসছেন। শুধু এইটুকুনি বলতে পারি, ওদের দুজনের সিনেমার জার্নির একটা নতুন যুগ শুরু হবে এই ছবিটা দিয়ে। এই ছবি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছে যাবে, আপনাদের একটা কথা মনে হবে যে এই 9-10 বছর অপেক্ষা করাটা বৃথা হয়নি। আমি কৃতজ্ঞ আমাদের টিমের প্রত্যেকের তরফ থেকে যে আপনারা এই অধীর আগ্রহে 9-10 বছর একটা ছবির জন্য অপেক্ষা করেছেন, আর মাত্র কয়েকটা দিন বাকি। ধন্যবাদ। দেখতে পেয়েছি অনেক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল, এবার দুজনে একসাথে আসছে, তোমার কি মনে হয় বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল কটা খুলবে? সব কটা খোলা উচিত। আর ওরা আবার এলে নতুন আরো কিছু সিনেমা হল তৈরি হওয়া উচিত। হবে সিনেমা হল তৈরি? আরে জোরে একটু হয়ে যাক, এই জোশটা তো চাই। থ্যাংক ইউ দাদা। সবাই খুব চুপচাপ কেন এত? হ্যাঁ, একটু চুপচাপ লাগছে সবাইকে, কি হচ্ছে নাকি? একটু গরম করে দেবো। আসবে, আমি বললাম তো।
সারা রাত্রি শুটিং করে একটা ও চা খাচ্ছে, চা খাবে না খাবে না? হয়তো চা খাবে বলেছে, একটু এসে গেছে। কৌশিকদা, একটু মেকআপটা নিয়ে আমি কিছু জানতে চাই। এই যে মেকআপটা, দেবদার মেকআপটা, এই মেকআপ যিনি করেছিলেন সারা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড়। উনি কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন এবং আমাদের এই ছবি রিলিজের পিছনে অত্যন্ত দুঃখের জায়গা, আজকে বিক্রমজিকে এনে এই ছবিটা দেখানো যাচ্ছে না। আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে এটা একটা অবিস্মরণীয় মুহূর্ত। একটা প্রস্থেটিক মেকআপকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়, কতটা নিখুঁত করে, এবং প্রত্যেকটা গালে ভাঁজ থেকে শুরু করে তার প্রত্যেক কটা বক্সের দাগ পর্যন্ত কত নিখুঁত ভাবে বার করে আনা যায়। এটা একটা শিল্প। একটা কল্পনাকে কিভাবে বাস্তব করে নেওয়া যায়। আমরা ভেবেছিলাম একজন বয়স্ক কাউকে নেব, বা পাশে বসে থাকা ভদ্রলোক জেদ ধরলো, আমাকে দার্জিলিং থেকে টেনে নৈনিতাল নিয়ে গেল, আর বিক্রম গায়কোয়াড়কে এনে বললে মেকআপ হবে। আমরা এখানে প্রথম এক রাউন্ড করে পছন্দ হলো না, বম্বেতে গিয়ে আবার মেকআপের ট্রায়াল হলো দেবেন। এই মেকআপটা তখন আমরা অ্যাচিভ করলাম এবং চোখে দেখতে পেলাম। রাত্রি 3টের সময় মেকআপ শুরু হতো, মেকআপটা শেষ হতো সকাল 8টা, সাড়ে 8টা। 3টের সময় খাবার খেয়ে নিতে হতো অভিনেতাকে, দেবকে, কিছু গলা ভাত এই সমস্ত খেয়ে নিত, তারপর আর কিচ্ছু খেতে পারতো না, শুয়ে থাকতো। 8টা পর্যন্ত মেকআপটা চলতো। 4 জন মেকআপ আর্টিস্ট একসাথে মেকআপ করতো। আমি এক বিন্দুও বাড়িয়ে বলছি না। 8টা, সাড়ে 8টার সময় মেকআপ শেষ হলে ও সেটে আসতো 9টা, সোয়া 9টা এরকম সময়। তখন থেকে রাত্রির 8টা পর্যন্ত এই মেকআপই থাকতো। ফলের রস বা অন্যান্য জুস ছাড়া কিছু খেতে পারতো না, কারণ মাসেলস গুলো নড়লে এই মেকআপটা ক্ষতি হতে পারে। মুখ বন্ধ করে দিনের পর দিন এটা সহ্য করে দেব এইটাকে বহন করেছে, যার ফল আপনারা এখানে দেখছেন। এবং আপনারা ওর হয়ে আমি থ্যাংক ইউ বলছি। এবং সিনেমা হলে গেলে বুঝতে পারবেন, শুধুমাত্র ভালোবাসাবাসী, পছন্দের, মনের কথা বলা, মন খারাপ চিঠিপত্র, তার বাইরেও গিয়ে একটা পরিশ্রমের সিনেমা হয়। সেই পরিশ্রমটা এই সিনেমার মধ্যে রয়েছে, এইটাকে একটা অন্য মর্যাদায় পৌঁছয় প্রত্যেকটি টিম মেম্বার এবং অভিনেতা অভিনেত্রীর পরিশ্রমের জন্য। থ্যাংক ইউ দাদা।